আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই আশা করি ভালো রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই আমরা 1 আওয়ার স্টাডিকে ধন্যবাদ জানাবো আমাদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। আমাদের অনেক লার্নারের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য। এরপরে আমি আমার পরিচয় দিয়ে শুরু করব। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আপনাদের সাথে রয়েছে 1 আওয়ার স্টাডিতে ট্রেনার হিসাবে এবং ওয়েব ডেভেলপার হিসাবে। লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট বাংলাদেশ LEDP এর সাথে যুক্ত ছিলাম সিনিয়র ট্রেনার হিসাবে। কমপ্লিট আইটি সলিউশন টেকনিবিডি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছি চিফ টেকনিক্যাল অফিসার অর্থাৎ CTO হিসেবে। আজকে আমাদের 15তম ক্লাস। আমরা আপনাদের সাথে আমাদের ডিল ছিল 11 দিনের মধ্যে শেখাবো, কিন্তু যেহেতু আমাদের মধ্যে অনেক কিছু গ্যাপ রয়েছে এজন্য আমরা ক্লাসকে বৃদ্ধি করছি। এক পর্যায়ে আজকে আমরা 15তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের অনেক কিছু নিডস থাকতে পারে। যা হোক, আমি এক এক করে সব কিছু দেখানোর জন্য ট্রাই করব। সকলে আমাকে সহযোগিতা করলে আশা করা যায় ক্লাসটিকে আমি সকলকে এনজয় করাতে পারবো। শুরু করার আগে, যে কোনো একটি প্ল্যানিং শুরু করার আগে আমাকে কি কি করা দরকার সেটা আমাকে একবার চিন্তা ভাবনা করে নিতে হবে। যে কারণে গতদিন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি আজকে যে কাজটা করতে চাচ্ছি তার জন্য আমি কিছু টু ডু করে নিয়েছি। প্রথমত আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস করব। WP এটা হচ্ছে শর্ট ফর্ম অফ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? শর্ট ফর্ম অফ ওয়ার্ডপ্রেস। এই তো। প্রথমে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তারপরে একটি থিম ইনস্টল করতে হবে। আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমি যেটা ইনস্টল করব সেটা হলো মেটা স্টোর নামে একটি থিম। এরপরে ইম্পোর্ট ডেমো কন্টেন্টস, যদি আপনার প্রয়োজন হয় তাহলে, না হলে প্রয়োজন নাই, যে কোনো একটা। তারপরে ইনস্টল নেসেসারি প্লাগইনস, যদি প্রয়োজন থাকে সেরকম কিছু প্লাগইন আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। এরপরে যেহেতু কমার্স ওয়েবসাইট বানাবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমার্স নামে একটি প্লাগইনের প্রয়োজন হবে এবং কমার্সকে আমাদেরকে কাস্টমাইজেশন করতে হবে বা সেট করতে হবে। তো আমাদেরকে এই জন্য একটি সেকশন রেখেছি সেট আপ কমার্স। এরপরে ক্রিয়েট সাম অ্যাডিশনাল পেজেস। একটি ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র একটি পেজ থাকে না, একাধিক পেজ থাকে, সেগুলো আমাদেরকে তৈরি করতে হবে এবং তৈরি করে দেখাতে হবে। এরপরে রয়েছে ক্রিয়েট সাম মেনুস। যদি কোনো মেনুসের প্রয়োজন হয়, একটি ওয়েব পেজে অনেক কিছু মেনু থাকতে পারে, উপরে নিচে অনেক জায়গা থাকতে পারে, এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। কাস্টমাইজ সামথিং, আরও অনেক কিছু কাস্টমাইজ করা লাগবে, সবগুলো এখানে লেখা পসিবল মনে হচ্ছিল না। কাজ করার ক্ষেত্রে আস্তে আস্তে অনেক কিছু অ্যাডিশনাল হতে থাকবে আর কি, অ্যাডিশন হতে থাকবে। সব কিছু হয়ে গেলে, ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেলে আমাকে একবার চেক করতে হবে ঠিকঠাক সব কিছু কাজ করছে কি না। যদি সব কিছু কাজ করে তাহলে এটা আমরা সি প্যানেলে আপলোড করে দেব, যার ফলে কি হবে, এটা সবার জন্য পাবলিশ হয়ে যাবে। যে কোনো ইউজার এখানে এসে দেখতে পারবে, আমার কাস্টমার যারা রয়েছে তারা ওয়েব পেজটাকে দেখতে পারবে। তো এখানে ডিফিকাল্ট বেশ কিছু কাজ থাকতে পারে। বেসিক্যালি যেটা হয় কি, আমরা লোকাল হোস্ট থেকে সরাসরি সি প্যানেলে আপলোড করি নেই। লোকাল হোস্ট থেকে সরাসরি সি প্যানেলে আপলোড করলে কি ঘটে, কত ধরনের ইফেক্ট পড়তে পারে, এটা নিয়ে কিন্তু আমরা কখনোই দেখিনি এখন পর্যন্ত সম্ভবত। আমরা সরাসরি সি প্যানেলে অনেকেই কাজ করেছি, আবার অনেকে সরাসরি লোকাল হোস্টে কাজ করেছি। বাট একটা সাইট অন্য জায়গায় নিয়ে গেলে কী কী প্রবলেম হয় সেটা কিন্তু আমরা এখনও ফেস করিনি। আজকের দিনে সেটা করতে পারেন, আর এটা আপনাদের জন্য একটা বিগ বোনাস হইতে পারে আশা করা যায়। ওকে, তাহলে আমি শুরু করতে যাচ্ছি। শুরু করার ক্ষেত্রে আমাকে অবশ্যই সার্ভারটা রান রাখতে হবে। লোকাল হোস্টের সার্ভার আমার রান রয়েছে। আমি কিছুটা কাজ আগায় নেওয়ার জন্য, যে কাজগুলো আপনারা পারেন সেগুলোকে আমি কিছুটা আগায় রাখছি। বিশেষ করে এখান থেকে দেখে দেখে বলি। ইনস্টল ওয়ার্ড পেজ এটা করেছি অলরেডি, এটা করেছি, সরি। এরপরে ইনস্টল থিম, এটাও আমরা করেছি। এরপরে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, এটা করব কি না করব এটা আমরা এখন দেখব। ওকে, তো দেখি এখন পর্যন্ত কি অবস্থা। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে আসতেছি। এখানে দেখতে পাবেন যে আমাদের নতুন একটি থিম রয়েছে মেটা স্টোর। এটা কোথায় পেয়েছি সেটা দেখানোর জন্য আমি একটু দেখিয়ে দিই, যাতে করে আপনারা বুঝতে পারেন। আপনাদেরকে গতদিনে বলেছিলাম ফিল্টারিং করে খুঁজে খুঁজে 10টি থিম নিয়ে কাজ করতে। তো আমিও কিন্তু এই 10টি থিম এভাবেই খুঁজে বের করে নিয়ে আসছি এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে ফিল্টার অপশনে গিয়েছি, কমার্স অপশনটাকে অন করেছি। অন করার পরে আমরা এখান থেকে এই তো অ্যাপ্লাই ফিল্টার করেছি। তারপর নিচে এসে খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম মেটা স্টোর নামে একটি থিম। আমি এভাবে পেয়েছিলাম। আপনাদেরকে এটা আমার অভিজ্ঞতাটা বা আমার কিভাবে এটা শুরু করছিলাম সেটাও আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা এখান থেকে মেটা স্টোরটা খুঁজে পেতে পারেন। আরও ভালো ভালো থিম রয়েছে, যেমন আমলা শপ। এই শপটা অসাধারণ একটি শপ, ভালো একটা থিম, এটা ইউজ করে দেখতে পারেন আপনারা। এরকম থিম নিয়ে আলোচনা করলে সারা জীবন শুধু থিম নিয়ে আলোচনা হবে, আমাদের কাজের কথা কিছুই হবে না। আমরা কাজের কথায় চলে আসি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম অপশন থেকে দেখতে পাচ্ছি আমরা মেটা স্টোনটা ইনস্টল করে নিয়েছি। এখন এটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। এখন পর্যন্ত সাইটের লুক হচ্ছে এরকম রয়েছে। আমরা এখন এটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে
আমাদেরকে ডকুমেন্টেশন করা প্রয়োজন হতে পারে। ডকুমেন্টেশনের ব্যাপারটা আমি কিন্তু এর আগেও ক্লিয়ার করেছি। ডকুমেন্টেশনের মধ্যে মূলত কী থাকে, এই থিমটাকে কীভাবে ব্যবহার করব। আপনি যখন একটি মেশিন তৈরি করেন, মেশিনের সাথে বা যে কোনো আমরা যে মোবাইল কিনি, মোবাইলের সাথে কিন্তু একটা ডকুমেন্টেশন থাকে। কিভাবে এখানে সিম কার্ড ইনসার্ট করবেন, কিভাবে এটাকে চার্জ দিবেন, কিভাবে এটাকে আনপ্লাগ করবেন, বা কিভাবে এর সাথে হয়তো বা হেডফোন বা অন্যান্য কোনো ডিভাইস থাকলে সেটাকে আপনি জয়েন করবেন, বা একটা ক্যামেরা যদি আপনি একটা চিন্তা করেন, ক্যামেরার সাথে কিন্তু অনেক কিছু ডকুমেন্টেশন দেওয়া থাকে। কিভাবে এর সাথে লেন্স লাগাবেন, কিভাবে ক্যাপচার করবেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো একটি যখন থিম কেউ বানায়, প্রফেশনাল যারা থিম বানাবে, বানানোর পর অবশ্যই অবশ্যই এখানে একটি ডকুমেন্টেশন থাকতে পারে, যার ফলে বুঝতে পারবো এই থিমটাকে আমি কিভাবে ম্যানেজ করব। আমি যদি প্রথম থেকে একটু পড়তে আসি, দেখি আপনাদেরকে যে জিনিসটা এতদিন দেখালাম সেটাই কিন্তু এখানে পাবেন। প্রথমে দেখেন গেটিং স্টার্টের, ভালো কথা, এখান থেকে আপনি খুঁজে পাবেন। তারপরে কিভাবে কিভাবে করবেন দেখালো। তারপরে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এখান থেকে গো টু অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে হবে, তারপরে অ্যাড নিউতে যেতে হবে, তারপরে মেটা স্টোরেকে সার্চ করতে হবে। এই কাজটা করলে আপনি মেটা স্টোর থিমটি পেয়ে যাবেন। আমি যদি এখন করে দেখাই, সেটা অনেকের কাছে বিরক্তির কারণ মনে হতে পারে। তারপরে একটু দেখিয়ে দিই। অ্যাড নিউতে যাব, যাওয়ার পর এখান থেকে একদম যেভাবে ডিরেকশন দিয়েছে ঠিক সেভাবে যাব। আমরা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব, থিমসে যাওয়ার পরে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে মেটা স্টোরেকে সার্চ করব। মেটা স্টোর কিন্তু আমাদের এখানে চলে আসছে। তারপরে কি বলে দেখি, তারপরে হোভার ওভার দ্য মেটা স্টোর থিম, মানে হোভার ওভার বলতে কি, মাউসটা ওর উপর নিয়ে যেতে হবে, তারপরে ইনস্টল বাটন দেখা যাবে। দেখি, এখানে মাউস নিয়ে আসলে দেখেন ইনস্টল বাটনগুলো দেখা যাচ্ছে। এটা ইনস্টল করা রয়েছে, এই জন্য আর নতুন করে দেখাচ্ছে না, বাট মাউস নিয়ে আসলে দেখা যাচ্ছে। এটাও কিন্তু তারা ডকুমেন্টেশনের মধ্যে বলে দিয়েছে, দেখেন কি ক্লিয়ারেন্সভাবে তারা সব কিছু বলেছে আমাদেরকে। তারপরে অনস ইনস্টল, তারপরে অ্যাক্টিভেট করতে হবে। ইনস্টল করা হয়ে গেলে এটাকে অ্যাক্টিভেট করতে হবে। তারপরে ইম্পোর্ট ডেমো কন্টেন্টগুলো, অর্থাৎ ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করলে আপনি এরকম একটি ওয়েব পেজ পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা ডেমো কন্টেন্টের মধ্যে কী কী থাকছে সেটাও এখানে বলা আছে। আপনি এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা থিমস অপশনে যাই। অপশনে যাওয়ার পর ডকুমেন্টেশন তো আমাদের এপাশে ওপেন করাই রয়েছে। আমরা গো টু সেটিং পেজে যাই, যেখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, আসলাম। আসার পর দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। ভালো ভালো থিমগুলোতে এরকম অনেক অপশন থাকতে পারে, আপনার নতুন নতুন অভিজ্ঞতা হতে পারে। আমি বেশ কিছু থিম, একাধিক থিম নিয়ে দেখানোর চেষ্টা করেছি সম্পূর্ণ কোর্স মিলে। কজ আপনি শুধুমাত্র একটি আহ, যদি থিম নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার ক্লায়েন্ট যদি অন্য কোনো থিম দেয় তাহলে আপনি কি করবেন। অবশ্যই আপনাকে মাল্টিপল কিছু অপশন জেনে রাখা জরুরি। এই জন্য আমি বেশ কিছু থিমে দেখাচ্ছি, যদিও অধিকাংশ ক্ষেত্রে ডেমোগুলোকে ইম্পোর্ট করে কাজ করতে হচ্ছে। একসময় যখন নিজেরা কিছু কাজ করবেন, তখন ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করা আপনি কোনো সময় চিন্তা করবেন না, নিজে তখন সব কিছু করতে পারবেন বা নিজে সব কিছু ডিজাইন করতে পারবেন। বাট শুরুতেই আমরা গাছে ওঠার চিন্তা না করি, মানে শুরুতে গাছের মাথায় ওঠার চিন্তা না করে আস্তে আস্তে উঠতে থাকে। আচ্ছা, এখান থেকে কি করব, আমাদেরকে কাস্টমাইজেশন প্যানেলে যাইতে হবে। তারপরে তারপর হচ্ছে ভিউ অ্যাভেলেবল ডেমোস ক্লিক করতে হবে। কাস্টমাইজার প্যানেল, কাস্টমাইজার প্যানেল কোথায় পাবো, এখানে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের কোথায় যেতে হবে। আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশন, এটাকেই বলা হচ্ছে কাস্টমাইজার প্যানেল। এখানে আমরা ক্লিক করতেছি আলাদা ট্যাবে, কারণ এখানে আমাদের বেশ কিছু ডিরেকশন দেওয়া রয়েছে। এই ট্যাবটা আমরা চালু রাখি। আমরা কাস্টমাইজার প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমরা একদম শেষে চলে আসব, ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, এখানে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলে দেখা যাবে আমাদের তার পরের অপশনে নিয়ে চলে আসছে। এখান থেকে আপনি কোনটাকে ইম্পোর্ট করবেন, আমাদেরকে ঘুরে ফিরে এখানেই নিয়ে আসছে। যা হোক, সমস্যা নেই। এখান থেকে আমার কোনটা পছন্দ হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য যেটা নিতে পারি, অ্যাভেলেবল ডেমোসে ক্লিক করব। ক্লিক করলে আমাকে ডেমো কন্টেন্টের মধ্যে নিয়ে যাবে। আমার কাছে অলরেডি এখানে দেখা যাচ্ছে 4টি বা তার থেকে বেশি রয়েছে। আমি আপনাদের জন্য নিতে পারি ইলেকট্রনিক্স স্টোর, এটা। আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইটে এরকম দেখা যাচ্ছে, মানে আমরা যদি এই ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট করি তাহলে এরকম একটি সাইট হয়ে যাবে। এটা যখন হয়ে গেল, তারপর সেকেন্ড স্টেপ যেটা রয়েছে রিকমেন্ডেড প্লাগইনস, এটাতে ক্লিক করব। রিকমেন্ডেড প্লাগইনসের মধ্যে দেখতে পাবো 4-5টি হয়তো বা আমাদের প্লাগইন রয়েছে, 4-5টি। একটি হলো এলিমেন্টর, এটা ইনস্টল করব। তারপরে মেটা স্টোর এলিমেন্টস, এটাকে ইনস্টল করব। তারপরে উ কমার্স রয়েছে, এটাকে ইনস্টল করব। অলরেডি ইনস্টল করা রয়েছে, এই জন্য অ্যাক্টিভেট দেখাচ্ছে। তারপরে নিউজ লেটার, এটাকে ইনস্টল করব। এরপর ডাব্লিউপি ফরম, এটাকে ইনস্টল করব। এই তো আমাদের সবগুলোকে ইনস্টল করে ফেললাম। একবার রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখি কি অবস্থা। দেখেন সবগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেটেড দেখাচ্ছে, তার মানে আমাদের রিকমেন্ডেড প্লাগইন কিন্তু ইনস্টল করা শেষ। আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের প্রসেস কতগুলো আগালো।
আমাদের এই প্রসেসটাও কিন্তু অলরেডি শেষ, ঠিক আছে। এখন ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, এটা করতেও পারি নাও পারি। ঠিক আছে, এখন সেট আপ ই-কমার্স। যখন আমরা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করব, ঠিক আছে, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে হবে, এটা অবশ্যই করতেও পারেন নাও পারেন, কিন্তু যখন আপনি ই-কমার্স ইনস্টল করবেন আপনার প্রয়োজন হবে ই-কমার্সটাকে আগে সাজানো। তাহলে ই-কমার্স সাজানোর জন্য কি করতে হবে, আমরা ড্যাশবোর্ডে আসবো, ই-কমার্সটাকে আমরা অন্য ট্যাবে ওপেন করব। এখান থেকে আপনার থেকে বেশ কিছু নেসেসারি ইনফরমেশন নেবে, ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। অ্যাড্রেস লাইন 1, আপনি এখান থেকে অ্যাড্রেস লাইন 1 2 যা থাকে সবগুলোকে দেন। আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, আপনার অ্যাড্রেস দেবেন অথবা আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস দেবেন। আমি ফার্স্ট কাজ করার ট্রাই করতেছি, আমি এখানে যা থাকুক ওইভাবেই দিয়ে যাচ্ছি, খুব বেশি আমি এখানে তোয়াক্কা করব না, কারণ এগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা ক্লাস ছিল, আপনারা এই ক্লাসগুলো করেছেন অলরেডি। আমি এগুলো ইনস্টল করতেছি না, কারণ কি এগুলো ইনস্টল করতে আমরা অতিরিক্ত সময় নেবে। এগুলোর কাজ কি সেগুলো কিন্তু আমি মোটামুটি আলোচনা করেছি, তো আমি চাচ্ছিলাম নতুন করে আবার যাতে সময় নেয়। এখন এখানে আসার পর আমাদেরকে থিম অ্যাক্টিভেট করতে বলতেছে, আমরা চাচ্ছি আমাদের অলরেডি যেটা ইনস্টল করেছি সেই থিম নিয়ে কাজ করতে, এই জন্য কন্টিনিউ উইথ মাই ইনস্টল থিম। ওকে, এরপরে জেট প্যাকটা এটাও আমরা ইনস্টল করতে চাচ্ছি না, আমরা কোনো রকম সময় ওয়েস্ট করতে চাচ্ছি না, অলরেডি আমরা অনেক সময় পার করে ফেলেছি। নেক্সট 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 আচ্ছা, অ্যাড প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট অ্যাড করতে খুব কষ্ট হবে, আমরা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করলে বেশ কিছু প্রোডাক্ট পাবো। এই যে 10টা প্রোডাক্ট অ্যাড করতে সময় লাগবে, সেটা কিন্তু আমাদের টাইম বাঁচাবে, ঠিক আছে। চোজ, এখানে পেমেন্ট মেথড, এখানে আমরা পেমেন্ট মেথড আপাতত ক্যাশ অন ডেলিভারিটা রাখি, আর বিকাশ, রকেট, নগদ এগুলো আপনারা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি এর আগে ক্লাসে দেখানো হয়েছে। ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এটাকে সেট আপ করে রাখতে পারেন, অ্যাকাউন্ট নেম আপনি দিয়ে রাখতে পারেন আপনার মতো করে। আমি ডামি নাম্বার দিচ্ছি, ব্যাংক নেম ব্যাংক এশিয়া, শর্ট কোড আই ডোন্ট নো, অমনি সেভ দিয়ে দিয়ে যা আছে এরকম থাকলো। ওকে, অনেকগুলো কাজ হয়ে গেল, এরপর আর কি কি কাজ বাকি। অ্যাড টেক্স রেট, আমাদের টেক্স রেট থাকবে না, হয়তোবা আমি আপাতত এইভাবেই ডেলিভার করব। এখন এটাকে আমরা সেভ করতে পারি। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করি, এখন সম্ভবত সেভ হবে। ইউ অ্যাডেড দ্য ফার্স্ট টেক্সট রেট, ওকে হয়েছে। এবার আমরা আবার ই-কমার্সে ফেরত যাব, দেখি তারপর আমাকে কি করতে বলে। দেখেন আমাদের অলরেডি 1টা 2টা 3টা হয়ে গেল। প্রোডাক্ট এই অ্যাড করা বিষয়টা আমরা পরে দেখবো, বলে নিয়েছি। সেট আপ শিপিং কস্ট, শিপিং কস্ট আমরা এখান থেকে অ্যাড করতে পারি, আমরা টোটাল শিপিং কস্টটা এখন 0 রাখবো, শেখা পারপাসে 0, কমপ্লিট টাস্ক। আচ্ছা, এরপরে যেটা রয়েছে পার্সোনালাইজ স্টোর, আপনার স্টোরটাকে কীভাবে পার্সোনালাইজ করবেন, এডিট করবেন। ইম্পোর্ট প্রোডাক্ট করতে হবে, এটা আমরা আপাতত স্কিপ করি। তারপরে কাস্টম হোম পেজ করতে হবে, ক্রিয়েট হোম পেজ করতে হবে, এটাও আমরা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করলে হয়ে যাবে, এটাকে স্কিপ করি। আপলোড ইউর লোগো, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করলে কিন্তু একটা লোগো ইম্পোর্ট হবে, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে, সুতরাং এটাকে স্টোর করি, স্কিপ করি। আর স্টোর নোটিশটাকে আমরা আপাতত ওয়েলকাম লিখে রাখি, ঠিক আছে, ওয়েলকাম, সরি ওয়েলকাম, কমপ্লিট টাস্ক। এই তো আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটু পেজে আসবো, ভিজিট সাইট, আমাদের অলরেডি পেজটা এখানে রানিং করা রয়েছে, এখানে তেমন কিছুই নেই আপাতত। কিছু থাকুক বা না থাকুক, আমরা কোনো তেমন কাজও করিনি। আমরা ওয়েলকাম মেসেজটা নিচে দেখতে পাচ্ছি, ওয়েলকাম যে মেসেজটি লিখেছিলাম সেটা নিচে রয়েছে, সমস্যা নেই। এখন আমাদের কিছু প্রোডাক্ট যুক্ত করা দরকার, প্রোডাক্ট যুক্ত করার জন্য হলেও আমরা এখানে আমরা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করব। ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করার জন্য আমরা চলে আসবো এখানে, আমাদের এগুলো সব কাজ শেষ। থার্ড স্টেপ হলো ইম্পোর্ট ডেমোস। আমরা ডেমো কন্টেন্ট যেহেতু ইম্পোর্ট করব, সুতরাং এখানেও আমরা এটাকে আমরা ডান করে রাখছি আর কি। ওকে, এখন আমাদেরকে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। আমাদের একটি সফটওয়্যার লাগবে, সম্ভবত শিফট ডেমো ইম্পোর্ট নামে একটি সফটওয়্যার লাগবে, অর্থাৎ সফটওয়্যার না, এটা একটা প্লাগইন। এই প্লাগইনটা কেন রাখবে, মূলত এই প্লাগইনের মাধ্যম দিয়ে আমরা সকল ধরনের ডেমো কন্টেন্টগুলোকে ইম্পোর্ট করব। এই প্লাগইনটা বোঝে কোন ডেটাটাকে কোথায় নিয়ে যেতে হবে, বাট সব কিছু তো সবার কথা বোঝে না। আপনি চায়নাতে গেলেন, চায়না ভাষা কিন্তু আপনি বুঝবেন না, তখন আপনার জন্য প্রয়োজন হবে একটা দোভাষী। তো এই প্লাগইনটা মূলত দোভাষী কাজটাই করবে। ওকে, এখন আমরা ভিউ অল ডেমোতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছি অল ডেমো এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু প্রিমিয়াম রয়েছে এবং বেশ কিছু ফ্রি রয়েছে। আমরা যেহেতু গরিব মানুষ, সুতরাং আমরা আপাতত ফ্রি নিয়ে ট্রাই করি। প্রথম আমরা যেটা ইনস্টল করতে চাচ্ছিলাম ইলেকট্রনিক্স নামে একটি থিম।
এই থিমটা আমরা এখানে প্রিভিউ করে দেখতে পারি, আমরা ইনস্টল করব। দেখার সময় খুবই কম, এখন ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করলে দেখেন কয়েকটি কাজ করবে। আমার রিকর্ড প্লাগইন কী কী, এলিমেন্টর অলরেডি ইনস্টল করা রয়েছে, উকমার্স ইনস্টল করা রয়েছে, মেটা স্টপ এলিমেন্টস এটাও ইনস্টল করা রয়েছে, ডাব্লিউপি ফর্ম এটাও আমাদের ইনস্টল করা রয়েছে। তাহলে আর আমাদের বাধা কোথায়, তাই না? এখন আমরা নিচে চলে আসব। আমরা যদি সব কিছুকে রিসেট করতে চাই তাহলে রিসেট করতে পারি, আমাদের রিসেট করার কোনো প্রয়োজন আপাতত নাই। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করি। ইম্পোর্ট ডেমোতে ক্লিক করলে অবশ্যই বিগ একটা ডেটা ডাউনলোড হবে আপনার সার্ভারের মধ্যে অথবা আপনার কম্পিউটারের মধ্যে। অবশ্যই আমাদেরকে কিছুটা সময় দিতেই হবে। আমাদের ডেমো কন্টেন্টগুলো ইম্পোর্ট হয়ে গিয়েছে, এখন আমরা ওয়েবসাইটটা ভিউ করে দেখে আসতে পারি। আমাদের ওয়েবসাইট রয়েছে এইখানে। একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আলাদিনের প্রদীপের মতো একদম অবিশ্বাস্য বেশ কিছু ঘটনা ঘটবে। দেখতে পাচ্ছি এখানে আমাদের বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে। তো আমাদের ওয়েবসাইটের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের প্রোডাক্ট ইম্পোর্ট করানো একটা ঝামেলা ছিল, সেটা কিন্তু আমরা ওভারকাম করে ফেলছি। আমরা এখন ওয়েবসাইটটাকে একবার টেস্ট করব, এখানে কী কী কাস্টমাইজেশন করা দরকার এটা আমরা একটু ফিল করার ট্রাই করব। প্রথমে দেখি আমাদের লোগোটা চেঞ্জ করতে হবে। তারপরে আমাদের আর কী কী প্রয়োজন হতে পারে চেঞ্জ করা। আমাদের কিছু অ্যাডিশনাল পেজ কিন্তু তৈরি করা প্রয়োজন ছিল, যেরকম দেখেন সেট আপ ই-কমার্স, এটাও আমরা করে ফেলেছি। এটাকেও আমরা টিকমার্ক করে রাখি। ক্রিয়েট সাম অ্যাডিশনাল পেজেস, আমাদের কিছু পেজ তৈরি করতে হবে। দেখি আমরা পেজগুলো তৈরি করা আছে কি না। আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে পেজ অপশনে যাচ্ছি। পেজ অপশনে গেলে আমাদের একটি ই-কমার্স সাইটের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পেজ হচ্ছে টার্ম কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, এই বিষয়গুলো পেজ আপনাদের অবশ্যই থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার ই-কমার্সের বিরুদ্ধে যে কোনো ধরনের মামলা কিন্তু হয়ে যেতে পারে। অবশ্যই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পেজগুলো আমাদের তৈরি করতে হবে। এই পেজগুলো কিন্তু এখন পর্যন্ত তৈরি করা নেই, ঠিক আছে? তো আমরা এই পেজগুলোকে একটু তৈরি করে নিতে পারি। এখান থেকে আসবো। এখন পর্যন্ত মাই অ্যাকাউন্ট নামে শুধুমাত্র একটি পেজ রয়েছে। আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে প্রথমত প্রাইভেসি পলিসি নামে একটি পেজ তৈরি করব। পেজের মধ্যে কিছু লিখি চাই না লিখি সেটা পরে, আগে তৈরি করলাম, ঠিক আছে? ইম্পোর্ট পাবলিশ করলাম। এরপরে আর কি রয়েছে, টার্মস অফ সার্ভিস, এটাকেও আমাদের বানাতে হবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ পেজেস আমাদের পেজের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই থাকতে হবে। এর মধ্যে কী কী আপনার টার্ম থাকতে পারে এই বিষয়গুলো আপনি অবশ্যই শিখবেন, জানবেন এবং আপনিও এইখানে ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা, আমি আপাতত দুটি পেজই তৈরি করলাম। এই দুটি পেজ কিন্তু আমাদের আবার মেনুতে অ্যাড করতে হবে। দেখি আমাদের মেনুর মধ্যে কী কী মেনু রয়েছে। আমরা তো যখন ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করি ওভারঅল সব কিছু কিন্তু চলে আসে। আমরা এখানে মেনুতে ক্লিক করি। মেনুতে ক্লিক করে দেখি কী কী মেনু রয়েছে। আমাদের এখানে মেনু রয়েছে ফুটার মেনু, মেইন মেনু, আওয়ার কোম্পানি, প্রোডাক্ট ক্যাটাগরি, এই কয়েকটি আমাদের এখানে মেনু রয়েছে। কোন মেনু কোথায় কাজ করতেছে এটা আপনার পরীক্ষা করলে বুঝতে পারবেন। আজকে যেহেতু এই থিম নিয়ে কাজ করলাম, আশা করি আপনারাও এই থিমটা নিয়ে আজকে অনেক ঘাটাঘাটি করবেন এবং অনেক কিছু শিখবেন, জানবেন এবং কী কী সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। যাই হোক, এখান থেকে আর তেমন কোনো কাজ করতে চাচ্ছি না। কাস্টমার, যেহেতু একটা কথা আসলো, কাস্টমার সার্ভিস, এই যে একটা টাইটেল রয়েছে এর নিচে 5টি অপশন রয়েছে। এই 5টি অপশন আসছে এইখান থেকে, ঠিক আছে? তো এখানে আমরা প্রাইভেসি পলিসি নিলাম, এটা বাদ দিব, ডিলিট করে দিয়ে প্রাইভেসি পলিসিটাকে আমরা ইম্পোর্ট করব এবং টার্মস অফ সার্ভিস এই দুটাকে এখানে আমরা ইম্পোর্ট করব। করার পরে রেখে দিলাম টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, আর হচ্ছে শিপিং অপশনস, অ্যাকাউন্ট থাকে, এরকমই থাকবে। সেভ মেনুতে ক্লিক করলাম। আসলে দেখানোর সময় একদমই ক্লিয়ারলি দেখানো পসিবল হয় না। কাজ করার সময় আস্তে আস্তে কাজ করলে অনেক কিছু পসিবল হয়। একটা সাইট করতে গেলে যারা অলরেডি একটা ফুল সাইট করেছেন, কেউ কেউ 4 ঘন্টা সময় নিয়ে করেছেন, 5 ঘন্টা সময় নিয়ে করেছেন, বাট 1 ঘন্টার মধ্যে আর কত কি দেখানো যায় বুঝতেই পারতেছেন সবাই। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এগুলো চলে আসছে এখানে। এখানে আর কি কিছু অপশন বা চেঞ্জ করা লাগতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি অপশন আমার কাছে খুবই খারাপ লাগতেছে, সেটা হলো আওয়ার কোম্পানির মধ্যে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, এটা খুবই বাজে লাগতেছে। এটা যদি এরকম লেভেলে থাকতো তাহলে ভালো লাগতো। অর্থাৎ আমাদের এইখানে এতটুকু জায়গা অতিরিক্ত খেয়ে বসে আছে, এটা আমাদের ভাল লাগছে না, চোখে খুবই খারাপ লাগতেছে। তাহলে আমরা মেনুতে আসবো। আওয়ার কোম্পানি নামে একটি মেনু রয়েছে, দেখতে পাবো আওয়ার কোম্পানি। এখান থেকে সিলেক্ট ক্লিক করে এখানকার অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। সেভ মেনুতে ক্লিক করলে এটা সেভ হবে। এখান থেকে যদি আপডেট না হয় তাহলে আপনি ডাবল চেক করবেন কোত্থেকে, পেজের মধ্যে থেকে কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করলে এই অপশনটাতে চলে আসতে পারবেন খুব সহজেই। এখানে এসে আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। আমরা এখন ফুটার অপশনে আসবো। সাইড বারে অনেক অনেক অপশন রয়েছে দেখতে পাচ্ছি। একদম ফুটার অপশনে আসবো। ফুটার অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কিছু অপশন নাই। আচ্ছা, সমস্যা নেই। এই যে এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে কত কী রয়েছে, আমরা এখানকে ধরবো, রিমুভ করে দিব। এভাবে একটা একটা করে রিমুভ করব আমরা, তাহলে দেখা যাবে এখান থেকে প্রোডাক্ট কমবে, আর পাশাপাশি আমাদের এটা স্পেসও অনেকটা কম লাগবে। ঠিক আছে, রিমুভ, আমাদের আরও কিছু কমাতে হবে। আপনি যখন নিজের মতো করে কাজ করবেন, মনের মাধুর্য দিয়ে সুন্দর করে এই কাজগুলো করবেন আশা করি। আমরা আপাতত এরকমই রাখছি, আরও একটা ডিলিট করব। এই তো পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এখন আপাতত সব কিছু ঠিক আছে। আপনি যদি এই লেখাটিকে চেঞ্জ করতে চান তাহলে সেটাও চেঞ্জ করতে পারবেন। কোথায় গিয়ে চলে আসবেন ফুটার সেটিংয়ে, এরপরে এখানে এসে আপনি চেঞ্জ করতে পারবেন। মেটা স্টোরের কাছে আপনি আপনার নাম লিখে দিতে পারেন বা আপনার শপের নাম লিখে দিতে পারেন। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে একবার ভিজিট করে দেখব কেমন দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট এবং কোথায় কি সমস্যা রয়েছে। আমরা মূলত রয়েছে আমাদের এই পর্যায়ে, আমরা এটা মেনু মনে করুন তৈরি করে ফেলেছি। এরপর কাস্টমাইজ সামথিং, আমরা কাস্টমাইজ কিছু করার আগে চেক করে নিতে হবে। আমরা আমাদের পেজে রয়েছি, পেজ থেকে চলে যাব শপিং পেজের মধ্যে, অর্থাৎ স্টোর পেজে। স্টোর পেজে আসি, স্টোর পেজে দেখতে পাচ্ছি অনেকগুলা এলিমেন্ট দেখা যাচ্ছে। পাশাপাশি একটি সাইড বার রয়েছে। আপনার কাছে মনে হতে পারে এই সাইড বারটা আপনার জন্য খুবই মারাত্মক খারাপ লাগছে, মানে শপিং পেজের মধ্যে এই যে সাইড বারগুলো খুবই খারাপ লাগতেছে। তাহলে কি করতে পারি, আমরা সব পেজের মধ্যে সাইড বারটাকে মুছে দিতে পারি। ঠিক আছে, তাহলে একটা আমরা এখানে ধরলাম, কি ধরলাম যে হচ্ছে আমরা সাইড বার রিমুভ করব। আমরা সাইড বার রিমুভ করব স্টোর পেজ থেকে। ঠিক আছে, তাহলে এটা আমরা কাজে রাখলাম। আর কি অপশন প্রয়োজন রয়েছে চেঞ্জ করা, এটা আমরা চেঞ্জ করেছি। আর কি অপশন রয়েছে, আমরা এখান থেকে এখানে যাই, আরেকবার চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি স্লাইডারগুলো চেঞ্জ করা যায় কিনা, এটা একবার ট্রাই করে দেখাবো আপনাদেরকে। এগুলো চেঞ্জ করতে হয় কীভাবে, এগুলো আপনারা একটু ট্রাই করলে বুঝতে পারবেন, খুব ইজি ব্যাপারগুলো। এটা এলিমেন্টের দিয়ে বানানো, খুবই সহজভাবে আপনারা পারবেন আশা করা যায়। তারপরে আমরা একটা প্রোডাক্ট দেখতে আসি। আমরা প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট পেজেও আমাদের সাইড বার রয়েছে, সাইড বারটা এখান থেকেও যাচ্ছি না, তাহলে এটাকেও আমরা নোট করে রাখি। স্টোর পেজ, তারপরে কি প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজ। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো অপশন এখানে রিলেটেড প্রোডাক্ট রয়েছে, খুব ভালো রিভিউস রয়েছে, তাও ভালো। আর কি এখন দেখি মোবাইল অ্যাক্সেসরিজ একটি ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আসি। এই ক্যাটাগরিতে এটা তো শপিং পেজ, সমস্যা নেই, এটাও চেঞ্জ হয়ে যাবে। স্পিকার অপশনে যাচ্ছে, এখানেও থাকবে সাইড বার, এটাও চেঞ্জ করা যাবে। ব্লগ অপশনে যাচ্ছি, এখানে বেশ কিছু ব্লগ থাকতে পারে। ব্লগ অপশনটা আমার কাছে ভালোই, ঠিক আছে, এটাতে সাইড বার প্রয়োজন ছিল। এখন যাচ্ছি কন্ট্যাক্ট আস পেজে। কন্ট্যাক্ট আস পেজের মধ্যে সম্ভবত কন্ট্যাক্ট করার একটি অপশন রয়েছে এবং খুব সুন্দর রয়েছে। এখানে একটি এরর পাচ্ছি আমরা। এররটা হইল কি, এটি ফর্মে এরর পাচ্ছি, মানে আমাদের যে ফর্ম ডাউনলোড করেছি ডাব্লিউপি ফর্ম, সেটা একটি এরর, সেটা আমরা ফিক্স করে ফেলতে পারি। তাহলে কন্ট্যাক্ট আস পেজে একটি আমাদের এরর ফিক্স করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটি কাজ এখন করব। আর এই যে নিচে অপশনগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারবেন, খুব ইজি আর ব্যাপারগুলো। ঠিক আছে, তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাস্টমাইজ অপশনের মধ্যে। এখান থেকে আমরা কমার্স খুঁজে বের করব। কমার্স পাওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট ক্যাটালগ। প্রোডাক্ট ক্যাটালগটা সাধারণত হয় কি, কোন পেজের মধ্যে প্রোডাক্টে দেখাচ্ছে সেটা আমাদেরকে দেখায়। এখান থেকে আমরা এখানে খুঁজে বের করব সব পেজ ডিসপ্লে শো প্রোডাক্ট। আচ্ছা, এখানে আর কি রয়েছে, প্রোডাক্ট শর্টিংয়ের ব্যাপারটা আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রোডাক্ট ইমেজ, এখানেও তেমন কোনো অপশন পাচ্ছি না, আমাকে দেখতে হবে, কারণ আমি নিজেও এই থিমটা নিয়ে আগে কাজ করিনি। আপনাদেরকে আজকে প্রথম দেখানোর জন্য থিমটা কাজে নিয়েছি আর কি। ওকে, তো এখানে আমার কাছে অনেক কিছু নতুন রয়েছে। নতুন থাকলেই ব্যাপার না, আমাদের বেসিক কিছু ধারণা থাকলে আমরা কিন্তু নতুনগুলোকেও দু চাবা দেখে দেখে কাজ করে ফেলতে পারি। আচ্ছা, এখান থেকে জেনারেল সেটিং দেখি এখানে কি কি অপশন রয়েছে। হোয়াইট বক্স, ঠিক আছে, হোয়াইট থাকবে, আর কোনো অপশন এখানে নেই। এরপরে কালার সেটিংয়ের মধ্যে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি থিম কালার চেঞ্জ করতে হয় অবশ্যই চেঞ্জ করবেন। আমাদের এটাই থাকলো আপাতত। টাইপোগ্রাফিতে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো কী করবেন না করবেন। ঠিক আছে, হেডার সেটিংয়ের মধ্যে হেডার অপশন, টাইটেল লোগোগুলো কী অবস্থা রয়েছে, এখানে দেখেন বেশ কিছু হেডার কিন্তু রয়েছে। সম্ভবত আমার লোগোটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু লোগোর একটু উইথ কমিয়ে দিই, কিছুটা এখানে কাজ করে রাখি আর কি। আচ্ছা, আসলো। এখন আর কি করব,
টপ হিডার হচ্ছে একদম উপরের অপশনটি। এখান থেকে আপনি বেশ কিছু জিনিস চেঞ্জ করতে পারেন, সোশ্যাল আইকন থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। নিচে এই লেখাগুলো রয়েছে, এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটাও বাদ রাখলাম। মেইন হেডার বলতে কি এই যে আপনার এতটুকু থেকে এই পর্যন্ত, অর্থাৎ কিভাবে বোঝাবো, এই এতটুকু অংশ অনেকটা স্টাইলে রয়েছে। কোন স্টাইলটা আপনি এখানে পছন্দ করবেন, এখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন। ওকে, তা আমাদের যেটা রয়েছে সেটাই থাকবে আপাতত। তারপরে এখানে টগল করলে কোন মেনু আসবে সেটা এখান থেকে সেট করে নিতে পারবেন। এই যে টগল মেনু, এখান থেকে যে কোনো একটি আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এটা রাখছি আপাতত। রাখার পরে তারপরে কি পেজ ব্যানার রয়েছে। পেজ ব্যানার বলতে কি হোম পেজে একটি ব্যানার ছিল, অথবা প্রত্যেকটি পেজের উপরে যা থাকে আর কি, এই যে সিস্টেমটা এইরকম রয়েছে এখন পর্যন্ত। আপনি চাইলে এরকম করে ফেলতে পারেন, ডানে বামে থাকবে, এটা করে ফেলতে পারবেন। আমাদের আগেরটি যদিও ভালো ছিল, ওইভাবে রাখবো। রাখার পরে এখন দেখে আর কি অপশন রয়েছে। ফুটার সেটিংটাতে দেখলাম সাইড বার সেটিংয়ে এখন দেখা যাচ্ছে পেজ লেআউটের মধ্যে সবগুলোতে সাইড বার রয়েছে অথবা থাকবে না, অপশনগুলো সব এখানেই রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, যে সার্চ প্রথম থেকে আসি একদমই, পেজ লেআউট, এখানে কোনো সার্চ সাইড বার থাকবে কিনা, আমরা কোনো সাইড বার রাখবো না, সুতরাং আমরা এরকম করে দিলাম। তারপরে পোস্ট লেআউট, যেখানে পোস্ট থাকবে সেখানে কি করবে, সাইড বার থাকবে, আমরা দেখে আসছিলাম। আর্কাইভ পেজ এটাও থাকলো, ব্লগ পেজ এটাও থাকলো। আচ্ছা, পোস্ট পেজটাতে ডিলিট করে দিই। তারপরে সার্চ করলে থাকবে কিনা, থাকবে না। তারপরে সব পেজ বলতে আমাদের স্টোর পেজ, সেটাতেও আমাদের কোনো সাইড বার থাকবে না। এরকম করলাম। এখন আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। বেশ কিছু আমরা কিন্তু চেঞ্জ করেছি। আর কি রয়েছে দেখি, ব্লগ, সিঙ্গেল পোস্ট। ব্লগ নিয়ে যদি কাজ করেন তাহলে এখান থেকে অবশ্যই বেশ কিছু জিনিস সেট আপ করতে হবে। মেনু অপশনগুলো আমরা দেখেছি অলরেডি। মেনু অপশন থাকলো, উইজেটস অপশনের মধ্যে বেশ কিছু উইজেট থাকতে পারে। এখানে ফুটারের মধ্যে 4টি অপশন রয়েছে, 4টি অপশন এখান থেকে হ্যান্ডেল করা হচ্ছে। আপনি এখান থেকে সব কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবেন। দেখেন এগুলোতে অনেক কিছু চেঞ্জ করার অপশন রয়েছে। টাইটেল, অ্যাবাউট আস, এখানে আপনি এইচটিএমএল দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারেন। এখানে এইচটিএমএল দিয়ে একটি ছবি যুক্ত করে ফেলতে পারেন, একটি ইউটিউবের ভিডিও আপনি এখানে যুক্ত করে ফেলতে পারেন। হ্যাঁ, এই জন্য এইচটিএমএল সিএসএস জানাটা কিছুটা হলেও অবশ্যই জরুরি আপনাদের কাজের দক্ষতা বাড়ানোর জন্য। সোশ্যাল আইকনের মধ্যে আপনি ফেসবুকের লিঙ্কগুলো এখানে রাখতে পারেন। তাহলে কি হবে, সোশ্যাল আইকন আমাদের কোথায় রয়েছে, এই যে উপরে রয়েছে, এখানে আপনি এখান থেকে চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হবে আর কি, এখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এরপরে উকমার্স অপশনটা দেখেছি। উকমার্স অপশনের মধ্যে যা যা ছিল দেখলাম। দেখার পরে অ্যাডিশনাল সিএসএস, যখন আপনি সিএসএস জানবেন তখন আপনি ছোটোখাটো ফিক্সিং করতে পারবেন। যেমন দেখেন আমাদের এইখানে এই সাইড বারের সাথে এই লেখাগুলো লেগে গেছে, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। এই যে দেখেন লেগে গেছে, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটা জানার জন্য আমাদের সিএসএস জানাটা জরুরি ছিল। এখান থেকে যদি আমরা কিছুটা সিএসএস জানতাম তাহলে আমরা সহজেই এটাকে ফিক্স করতে পারতাম। আমরা এটাকে কিভাবে করতে পারি, আমরা এই ক্লাসটাকে ধরবো, আমরা এটাকে ধরে নিলাম। ধরার পরে এখান থেকে আমরা ইউএলকে ধরলাম, এই ন্যাপকে ধরার পরে তো এখানে ন্যাবের যেটা ছিল, ন্যাবের যে ক্লাস, সেই ক্লাসটাকে নিলাম, ক্লাসটাকে কপি করে নিচ্ছি। কপি করার পরে এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা এখানে বলে দিতে পারি মার্জিন রাইট হচ্ছে 15 পিক্সেল। দেখেন এখান থেকে কিন্তু বেশ কিছু জায়গা সরে গেল। আমি এখান থেকে আরও একটু বাড়িয়ে দিতে পারি 25 পিক্সেল। দেখেন এখান থেকে সরে গেল। তাহলে কিছুটা সিএসএস যখন জানবেন, আপনার ওয়েবসাইটের ছোটোখাটো ফিক্সিংগুলো আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। তাহলে এইচটিএমএল সিএসএস জানার প্রয়োজনীয়তা কিন্তু আজকে এখান থেকে বুঝতে পারলেন, আশা করা যায় ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে আমরা পাবলিশ করেছি। এখন আমরা এই পেজটাকে আরও একবার রিফ্রেশ করে দেখব কোথায় কী অবস্থা রয়েছে। আমরা আসবো হোম পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এরকমই ছিল। তারপরে সব পেজে যাব, স্টোর পেজে গেলে সাইড বার থাকার কথা না। এখন দেখি সাইড বার আছে কিনা, সম্ভবত থাকবে না, এখন কোনো সাইড বার নেই। এরপরে আমার কন্ট্রাক্ট ব্লগ পেজে আসি। ব্লগ পেজে সাইড বার থাকার কথা ছিল, রয়েছে, এবং সিঙ্গেল ব্লগ ওপেন করলে সেখানে সাইড বার থাকার কথা ছিল না, সেটা নাই। এবং এখান থেকে কোনো কিছু সার্চ করলে সার্চ পেজের মধ্যে সাইড বার থাকার কথা ছিল না, এখানেও নাই। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। আরও একটি কাজ বাকি রয়েছে, সেটা হলো কন্ট্যাক্ট পেজের সেই অ্যারোটা ফিক্সিং করা। আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টর দিয়ে যেহেতু বানানো পেজটা, এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ফিক্সিং করব। আচ্ছা, এখানে কি বলে দেখেন, এখন যখন আমরা এডিটে আসলাম তখন বলতেছে আপনার কোনো ফর্মই তৈরি করেনি, আমরা আপনাকে কি দেখাবো, যার ফলে আমরা আপনাকে এরর দেখাইছি। তো এখান থেকে আমরা একটা ক্রিয়েট ফর্মে ক্লিক করে একটি ফর্ম বানিয়ে ফেলতে পারি খুবই সহজে। আমি একটি সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিচ্ছি, ওয়ান ক্লিকে যাতে হয়ে যায়।
যাতে সময়টা বেশি না লাগে। এটাই সেভ করে দিচ্ছি এবং সেভ কেটে দিলাম, এবং এটাও আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করব এবং এখান থেকেও আমরা সাজেশন ফর্ম এটাই দিচ্ছি। আচ্ছা, যা থাকুক একটা ফর্ম দিয়ে দিলাম, দ্যাটস ইট। সেভিং ক্রস, ওকে। এখন এটাকে আপডেট করলাম। আপডেট করার পর এখন আমরা এই পেজে আসি। পেজে আসার পর আমরা দেখব যে আমাদের এখানে কোনো আপডেট হয়েছে কিনা, বা আমাদের এখন পর্যন্ত কোনো এররটা আছে কিনা। আশা করি এররটা থাকার কথা না। কন্ট্যাক্ট আস, এই পেজে যাচ্ছি। এই পেজে গেলে দেখতে পাচ্ছি এখন কোনো এরর নেই, দুইটা ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি ব্যাপারগুলো সবাই বুঝতে পারলেন। এখান থেকে আরও বেশ কিছু জিনিস চেঞ্জ করা যায়, যেহেতু এলিমেন্টর দিয়ে করা, সেহেতু আপনাদেরকে বলতেই হবে না, আপনারা সব কিছু এখন চেঞ্জ করতে পারবেন। তো আমাদের সাইট যখন টোটালি কমপ্লিট বানানো, আমরা একবার কোনো কিছু কেনাকাটা করে দেখতে পারি কেনাকাটা ঠিক মতো হচ্ছে কিনা। যেহেতু টেস্টিং করতে হবে, টেস্টিং করার সময় সবগুলো নিয়ে চিন্তা করতে হবে। অ্যাড টু কার্টে গেলাম, ভিউ কার্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে পণ্য কিনবো, নাম ঠিকানা দিয়ে দিচ্ছি। এখান থেকে নাম ঠিকানা দেওয়ার পরে আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিব, ঝামেলা কম। এরপরে প্লেস অর্ডারে যাচ্ছি। প্লেস অর্ডারে গেলে যদি অর্ডারটি ঠিকঠাক সাবমিট হয়, তাহলে আপনার সাইটটি ঠিকমতো ই-কমার্সটা ভালো মতো কাজ করছে, এটা আপনি বুঝতেই পারেন। সময় কিছুটা লাগছে, দেখা যাক কী ঘটে। এই সময় লাগার পাশাপাশি দেখেন সময় কিন্তু অলরেডি লাগলেও কাজটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি সাবমিট হয়েছে। আমরা এখন চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা যদি ই-কমার্সে আসি, সেখানে কিন্তু আমাদের অর্ডারটি দেখতে পারবো, সম্ভবত ই-কমার্স। এই দেখেন অর্ডারে এখানে একটি 1 লেখা বসে আছে, যেখানে একটি অর্ডার আসছে বোঝা যাচ্ছে। ওকে, আমাদের এই যে কংগ্রাচুলেশন যে একটি ট্যাব রয়েছে, এই ট্যাবের কাজ যেহেতু শেষ, এখান থেকে আমরা ডিসমিসে ক্লিক করতে পারি। তারপরে আরও কি রয়েছে, আরও যা যা এখানে প্রয়োজন নাই সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। ওকে, তো যা হোক, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা ডিসমিস করেছি। তারপরে এই যে আওয়ার কোম্পানি হ্যাজ বিন আপডেটেড, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করব, বা ক্লিন রাখার চেষ্টা করব। এটাও ক্লিন করে দিলাম। আরও কি রয়েছে, এটাকেও, আচ্ছা এটাকেও ক্লিন করে দিচ্ছি। ওমা, সে কি বিশাল এরর! সমস্যা নেই, আমি আরেকবার ট্রাই করে দেখি কি ঘটে, এররটা এখন আছে কিনা। হ্যাঁ, এররটা নেই, সমস্যা নেই। এই তো আমাদের কাজটা মোটামুটি লোকাল হোস্টে শেষ। এখন হচ্ছে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো আমাদের টোটাল সাইটটাকে সেম টু সেম এই অবস্থাতেই আমাদের লোকাল হোস্ট থেকে আমাদের লাইভ সার্ভার নিয়ে যাওয়া। সেটা কিভাবে করতে পারি? তাহলে লাইভ সার্ভার নিয়ে যেতে হলে আমাদেরকে অবশ্যই লগ ইন করতে হবে। আমরা আমাদের এর আগে যেটি দেখাইছিলাম googlebd.com/cpanel, সেখানে আমরা লগ ইন করবো cpanel থেকে, এবং সেখানে আপলোড করব। সেখানে কি আপলোড করব, এখন আমাদের অনেক ট্যাব ক্লোজ করে দিয়ে একদম ক্লিয়ার রাখার ট্রাই করি, বেশি ঝামেলা রাখবো না। ঝামেলা রাখলে আপনাদের মাইন্ডটা একটু ঝামেলা হতে পারে। একদমই মাইন্ড ফ্রেশ রাখার ট্রাই করেন। আমরা cpanel-এ গেলাম, cpanel আমরা লগ ইন করে নিলাম। করার পরে আমরা সেখান থেকে একটি ডাটাবেস তৈরি করব, যেহেতু আমাদের ডাটাবেসটি খুবই প্রয়োজন। ডাটাবেস কোথায়? ডাটাবেস হচ্ছে MySQL ডাটাবেস থেকে তৈরি করতে হয়। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটি ডাটাবেস তৈরি করব, ABC, অথবা হ্যাঁ ABC থাকলো, গো ব্যাক, এবং ABC নামে একটি আমরা ইউজার তৈরি করব। ইউজার হলো ABC, ঠিক আছে। আর পাসওয়ার্ড হলো, আমি পাসওয়ার্ড জেনারেট করি এখান থেকে, এটা কপি করে নিচ্ছি। আই হ্যাভ কপিড, ইউজ পাসওয়ার্ড, ক্রিয়েট ইউজার। দুইটা যখন তৈরি করা হয়ে যাবে, তখন আমাদেরকে পারমিশন দিতে হবে আর কি। পারমিশন দেওয়ার জন্য এখান থেকে ABC রাখার পর অ্যাড করতে হবে। অ্যাড করলে দেখা যাবে আমাদের পারমিশনের অপশনটা চলে আসবে। অলে ক্লিক করে মেক চেঞ্জে ক্লিক করবো, তাহলে আমাদের পারমিশনটাও ডান হয়ে গেল। আমরা আবার cpanel-এ ফেরত আসবো। cpanel-এ ফেরত আসার পরে এখানে আমাদের স্টোরেজটা দেখার ট্রাই করবো। দেখেন স্টোরেজটা কিন্তু একদমই প্রায় শেষের দিকে। আমরা দেখতে পাচ্ছি 1 জিবির মধ্যে অলরেডি 1 জিবি বুক। এত বুক থাকলে আমি কোথায় ইনস্টল করবো? এটা কিন্তু একটা বিষয়, তাই না? আমরা চলে যাচ্ছি আমাদের ফাইল ম্যানেজারের মধ্যে। ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আমরা এখানে বেশ কিছু জিনিস ডিলিট করা লাগতে পারে। একটু ট্র্যাশটা চেক করে আসি আর কি, ট্র্যাশের মধ্যে কিছু আছে কিনা। হ্যাঁ, এ হচ্ছে ট্র্যাশ। ট্র্যাশের মধ্যে আমাদের বেশ কিছু বিষয় রয়েছে, কিন্তু খুব বেশি জিনিস না। এগুলোকে আমরা ডিলিট করে দিই, ডিলিট। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পাবলিক _HTML, এখানে আসবো। এখানে আসার পর আমরা googlebd.com-এ যাব। এখান থেকে আমরা যে কোনো জিনিস নতুন করে কাজ করতে পারবো। আমরা এই সাইটটাকে টোটালি ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট অল এবং ডিলিট থেকে কমপ্লিট ডিলিট, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। আমাদের সাইটটা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমরা cpanel-এ আসি এবং আমরা সাইটটাকে চেক করি, দেখা যাবে আমাদের বেশ কিছু স্পেস ফাঁকা হয়েছে, যেখানে আমরা নতুন করে ইনস্টল করতে পারবো। ওকে,
এখন আমরা নতুন করে ইনস্টল করব। নতুন করে ইনস্টল করা বলতে কি, আমাদের লোকাল হোস্ট থেকে টোটাল জিনিসগুলোকে ওখানে আপলোড করব, তাই না? তো লোকাল হোস্টে যা রয়েছে সেগুলো কোথায় রয়েছে সেটাকে খুঁজে বের করতে হবে। এটা রয়েছে আমাদের কোন ফোল্ডারের মধ্যে, আমরা ক্লাস 15 নামে একটি ফোল্ডার করেছিলাম। এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোই মূলত আমাদের ওয়েব পেজে যাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা জিপ করব, ধরে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু জিপ ফাইল করলেও হবে। সেন্ড টু থেকে কম্প্রেসড অথবা জিপ ফোল্ডার, অথবা আপনারা অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি 7 জিপটা ইউজ করি পার্সোনালি, এটা আপনি ইউজ করে দেখতে পারেন। আমরা এখানে ক্লিক করলাম, এখানে আপলোড এখানে কম্প্রেস করতেছে, অর্থাৎ জিপ ফাইল বানাচ্ছে। ততক্ষণ সময় আমরা আরও একটি কাজ করব, সেটা হলো লোকাল হোস্ট থেকে আমাদের যে ডাটাবেস রয়েছে ডাটাবেসটাকে আমরা ডাউনলোড করব এবং আমাদের সার্ভারে আপলোড করব। লোকাল হোস্টের মধ্যে ক্লাস 15 নামে একটি ডাটাবেস আমি তৈরি করেছিলাম। এখানে দেখেন অনেক অনেক ডেটা তৈরি হয়েছে। এইটাকে টোটাল আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপর থেকে এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক্সপোর্ট করব। কিছুটা সময় লাগবে হয়তো বা সম্পূর্ণ ডেটাগুলোকে ধরতে। আমরা ইগনোর অল করছি, সমস্যা নেই। এরপরে আমরা এখান থেকে গোতে ক্লিক করলে দেখা যাবে এটা আমাদের ডাউনলোড হবে। এ হচ্ছে ডাউনলোড হইলো আমাদের এসকিউএল ফাইল, অর্থাৎ আমাদের ডাটাবেস ফাইল ডাউনলোড হয়েছে। এখন ডাটাবেসটাকে আপলোড করতে হবে। ডাটাবেস আপলোড আমরা কোথায় গিয়ে করব? ডাটাবেস আপলোড করার জন্য আমাদেরকে যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনের মধ্যে। পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। অ্যাডমিনে আসার পরে এখানে দেখতে পাবো অনেকগুলো ডেটাবেস রয়েছে। আমরা মাত্র তৈরি করেছি ABC নামে এই ডেটাবেস। এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে ইম্পোর্ট নামে একটি অপশন পাবেন। ইম্পোর্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করবেন মাত্র যেটা আপনি ডাউনলোড করেছেন। আমি ডেস্কটপের মধ্যে ডাউনলোড করেছি, কিন্তু ফাইলটা খুঁজে পাবো কি করে? ও, পেয়েছি আমরা, ক্লাস 15 SQL। এটাকে আমরা এখান থেকে ওপেন করব এবং এখানে এসে আমরা গোতে ক্লিক করব। দেখা যাবে আমাদের এখান থেকেই একটু সময় লাগতে পারে, আমাদের টোটাল ডেটাগুলোকে ইম্পোর্ট করা হয়ে যাবে। আমরা দেখে আসি আমাদের ফাইলগুলো অলরেডি জিপ ফাইল তৈরি করা হলো কিনা। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস মেসেজ আমাদেরকে দিয়েছে, টোটাল ডেটাগুলো ইম্পোর্ট করা হয়েছে, ঠিক আছে? আমরা স্ট্রাকচারে ক্লিক করলে টোটাল ডেটাগুলোকে আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এটা আমাদের প্রয়োজন হবে কিছুক্ষণ পরে। আমরা এখন সি প্যানেলের ফাইল ম্যানেজারে রয়েছি। এখান থেকে আমরা googlebd.com এ যাব। googlebd.com কোথায় রয়েছে? পাবলিক HTML এর মধ্যে googlebd.com। এখানে গিয়ে আমরা আপলোড করব। আমরা জানি যে ফোল্ডারে আপলোড করতে হয় সেই ফোল্ডারের মধ্যে গিয়ে আপলোডে ক্লিক করতে হয়। এখন দেখেন ক্লাস 15 নামে একটি ফাইল আমাদের তৈরি হয়েছে। এই ফাইলটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপলোড করে দিব। কিছুটা সময় লাগতে পারে, 50 MB একটি ফাইল। ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব। দেখেন আমাদের এখানে আপলোড ডাউন হয়ে গেছে। এখান থেকে আপলোড হয়ে গেলে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে এখানে ক্লাস 15.zip ফাইলটা চলে আসছে। এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করব এই ফোল্ডারের মধ্যেই। এক্সট্র্যাক্ট করলে কি হবে, এখানে সম্পূর্ণ ফাইল ফোল্ডারগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? এখন রিফ্রেশ করব বা রিলোড করব। রিলোড করে দেখা যাবে টোটাল ফাইল ফোল্ডারগুলো এখানে চলে আসছে। এখান থেকে খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে wp-config নামে একটি ফাইল। আর এই ফাইলটা আমরা ডিলিট করে দিতে পারি, আমাদের কাজ শেষ, ঠিক আছে? ডিলিট করে দিলাম। ডিলিট করার পর wp-config ফাইল হচ্ছে এটা। এই ফাইলটা এখন রাইট বাটন ক্লিক করে এডিট করব। এডিট অপশনে গেলে এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস চেঞ্জ করতে হবে। নাম্বার 1, এখান থেকে খুঁজে বের করবেন, একটু পড়বেন। পড়ার পর দেখেন কি ডিবি নেম, মানে ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা কী ছিল? ডাটাবেস নেম ছিল হচ্ছে আমাদের, ডাটাবেস নেমটা খুঁজে নিয়ে আসি। ডাটাবেস নেম কী ছিল? ডাটাবেস নেম ছিল stack-hub_abc। আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এই হচ্ছে আমাদের এডিট ফাইল। এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তারপরে ইউজার ছিল wp-abc, এটাই হবে নাকি? stack-hub-abc। পাসওয়ার্ড কী ছিল? পাসওয়ার্ড ছিল হচ্ছে, আমরা সম্ভবত কপি করে রেখেছি পাসওয়ার্ডটা, দেখি এখানে পাই কিনা। এটা হচ্ছে সম্ভবত পাসওয়ার্ড। এই তো আমাদের কাজটা শেষ। কাজটা হয়ে গেলে এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ করার পরে এখন আমরা সাইটটা লঞ্চ করা ট্রাই করব। এখন কিন্তু wp-config-এর মাধ্যম দিয়ে ডাটাবেসটা কানেকশন রয়েছে এবং ফাইল ম্যানেজারের মধ্যে এই যে ফাইলগুলো রয়েছে এই ফাইলের মাধ্যম দিয়ে আমরা সম্ভবত এখন সাইটটাকে রান করতে পারবো, আশা করা যায়। কিন্তু রান হবে না, এখানে একটা এরর আসবে। বাট রান হওয়ার কথা না, রান হইলেও সেটা সঠিক উপায় রান হয়নি। কেন রান হয়েছে বা না হয়েছে সেটা দেখার বিষয় না, রান হওয়ার কথা না। কিন্তু এখন আমাদের কি প্রসেসটা আছে আসলে লিগেলি ওয়েতে কাজ করতে গেলে এরপরে প্রসেসটাকে সেটা এখন দেখাই। আমরা ডাটাবেজের মধ্যে চলে আসব। এখান থেকে WP অপশনে যাব, এবিসির মধ্যে WP অপশন। এখান থেকে আমরা সাইট ইউআরএল এর মধ্যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে।
আমাদের ওয়েবসাইটের ইউআরএল কি googlebd.com। তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করব, এডিট অপশন চলে আসবে, আমরা googlebd.com দেবো, HTTPS দিয়ে দেবো, এই তো। বাইরে এখন ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরপরে সেকেন্ড অপশনটাও সেমভাবে আমরা চেঞ্জ করব, HTTPS দিব এবং বাইরে ক্লিক করব, দেখা যাবে এটাও আপডেট হয়ে যাবে। এখন এটা আমাদের পরিপূর্ণভাবে আপলোড করা হয়েছে এবং পরিপূর্ণভাবে কাজ করার কথা। এখন দেখেন আমাদের সাইটটা কিন্তু আগে থেকে এখানে তালা চিহ্ন ছিল না, আগে একটা নট সিকিউর নামে একটা কথা লেখা ছিল, এখন কিন্তু এটা সাইটটা সিকিউর হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন আগের অপশনটা অবশ্যই অ্যাকুরেট ছিল না, পরের অপশনটা হলো আমাদের অ্যাকুরেট ওয়ে বা রাইট ওয়ে। তো এইভাবে আমরা সাইটটা এখন রান করে ফেলতে পারলাম। সাইটটা কিন্তু এখন সবার কাছে রয়েছে, সবাই যদি এখন এই সাইটটাতে ঢোকেন বা ভিজিট করেন, আপনারা এরকম একটি সাইট দেখতে পারবেন। আমি আজকে এখানে ক্লাসটাকে ক্লোজ করতে চাচ্ছি। আশা করি সকলেই ক্লাসটাকে যথেষ্ট ভালোভাবে এনজয় করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।